দুই গড়া নগদান বই কি, দুই গড়া নগদান বই কিভাবে করতে হয় এবং দুই গড়া নগদান বইয়ে যে কন্ট্রা এন্ট্রিগুলো রয়েছে, কোন লেনদেনগুলো কন্ট্রা এন্ট্রিতে যাবে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় ঘুরপাক খায় এবং কি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই বেসিকটা এখনো ক্লিয়ার হতে পারো নাই। তো ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাদের সাথে রয়েছি। চলো আমরা এই বেসিকগুলো বা এই যে দুই গড়া নগদান বইয়ে যত প্রকার সমস্যা রয়েছে সব সমাধান করে দিচ্ছি। তো দুই গড়া নগদান বই কেন করতে হয়? কারণ আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বড় হচ্ছে এবং সবাই ক্যাশ লেনদেন থেকে বের হয়ে গিয়ে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করার চেষ্টা করতেছে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করলে সেটি অনেক সিকিউর হয় এবং অনেক সহজ হয়, যার কারণে ক্যাশের পাশাপাশি আরেকটি ব্যাংক হিসাবটা রাখার জন্য তাদেরকে ব্যবসায়ীদেরকে একটি কার্যক্রম শুরু করতে হচ্ছে। তো ক্যাশ এবং ব্যাংক হিসাব একসাথে রাখার জন্য যে নগদান বই তৈরি করা হয় সেটি হলো দুই গড়া নগদান বই। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো দুই গড়া নগদান বইয়ে ক্যাশ রিলেটেড অর্থাৎ নগদ টাকা এবং ব্যাংকের টাকা, এই দুইটি সংক্রান্ত লেনদেনগুলাই এখানে আসবে, অর্থাৎ নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো দুই গড়া নগদান বইতে আসবে। তার মানে নগদের জন্য একটা কলাম, ব্যাংকের জন্য আর একটা আলাদা কলাম তৈরি করতে হবে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, ক্লিয়ার হয়ে নাও। দুই গড়া নগদান বইতে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আসবে, আর এক গড়া নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো আসবে। কিন্তু দুই গড়া নগদান বইতে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আসবে। নগদ আর ব্যাংক সংক্রান্ত লেনদেনের একই বেসিক। নগদ টাকা প্রাপ্তি হলে বা বৃদ্ধি পেলে ডেবিট পাশে বসবে, আর নগদ টাকা চলে গেলে ক্রেডিট পাশে বসবে। ব্যাংকের ক্ষেত্রেও তাই, ব্যাংকের ব্যালেন্স যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট পাশে, ব্যাংকের ব্যালেন্স হ্রাস পেলে ক্রেডিট পাশে বসবে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো নগদান, দুই গড়া নগদান বইয়ের বেসিক। তো দুই গড়া নগদান বইয়ে সবচেয়ে একটি কঠিন কাজ থাকে, সেটি হলো কন্ট্রা দাখিলা। ঠিক আছে, আরও কিছু বিষয় আছে, সেগুলো আমরা যে যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা ক্লিয়ার করে দেব। তো কন্ট্রা দাখিলা এই জিনিসটা একটু তোমাদের মধ্যে সমস্যা হয়ে যায়। তো কন্ট্রা এন্ট্রি কোনটা? কন্ট্রা এন্ট্রি হলো, কন্ট্রা মানে কি, অভ্যন্তরীণ ট্রানজ্যাকশন, মানে তোমার লেনদেনই। ঠিক আছে, এখানে তৃতীয় কোনো পক্ষ বা দ্বিতীয় কোনো পক্ষ হাজির হবে না, এখানে তোমার লেনদেন হবে। তোমার লেনদেন কোনটা? একটা হলো ব্যাংক আর একটা হলো নগদ। তুমি যখন নগদ থেকে টাকা উঠাই নিয়ে ব্যাংকে রাখো বা ব্যাংক থেকে যখন টাকা উঠাই নিয়ে এসে নগদে রাখো, তখন একটি কন্ট্রা এন্ট্রি করতে হয়। ঠিক আছে, দেখো ব্যাংকের অ্যাকাউন্টও তোমার, নগদের অ্যাকাউন্টও তোমার, অর্থাৎ তোমার মানে এক পকেট থেকে আর এক পকেটে যখন টাকাটা দেওয়া নেওয়া করবা তখন সেটি হবে কন্ট্রা এন্ট্রি। তার মানে বুঝতেই পারছো, ব্যাংকে টাকা জমা দিলে কন্ট্রা এন্ট্রি হবে, আবার ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে টাকা উত্তোলন করলে কন্ট্রা এন্ট্রি হবে। তবে ব্যাংক থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না। তাহলে কন্ট্রা এন্ট্রির জন্য দুইটা আইটেম মনে রাখবা, এক হলো ব্যাংকে নগদ টাকা জমা দিলে আর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করলে। ঠিক আছে, তবে যদি ব্যক্তিগত প্রয়োজনে বলে তাহলে কিন্তু হবে না। তার মানে ব্যাংকে অফিসের প্রয়োজনে, দুইটাই, অফিসের প্রয়োজনে ব্যাংকে টাকা জমা দিলে, অফিসের প্রয়োজনে ব্যাংকে টাকা উত্তোলন করলে কন্ট্রা এন্ট্রি হবে। বুঝতে পেরেছো? তার মানে কন্ট্রা এন্ট্রি কি? এখন কন্ট্রা এন্ট্রিটা হলো, ব্যাংকে থেকে যখন টাকা উত্তোলন করবা তখন ব্যাংকে টাকা কমবে, তার মানে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে টাকা বসাবা। অপরদিকে তোমার নগদ টাকা বৃদ্ধি পাবে, তার মানে ডেবিট পাশে নগদের ঘরে টাকাটা বসাবো। অর্থাৎ এই যে একই তারিখে লেনদেন, একবার ডেবিটে আসলো আর একবার ক্রেডিটে আসলো, এটি হলো কন্ট্রা এন্ট্রি। আর খতিয়ান পৃষ্ঠা নাম্বারে যে খতিয়ান পৃষ্ঠা নং বা খতিয়ান পৃষ্ঠার যে কলামটা রয়েছে সেই কলামে কন্ট্রা এন্ট্রির জন্য সি লিখতে হবে। কি? ইংরেজিতে সি, ক্যাপিটাল লেটারে ইংরেজিতে সি, আর যদি বাংলায় লেখো তাহলে ক লিখবা। ঠিক আছে, অর্থাৎ এই যে সি এবং ক, এটি হলো কন্ট্রা এন্ট্রির সাইন। ঠিক আছে, কন্ট্রা দাখিলা। তাইলে নগদ এবং ব্যাংক উভয় সম্পদ এই হিসাবে আসবে। ঠিক আছে, তাহলে কন্ট্রা এন্ট্রি দেখো, নগদ অর্থ ব্যাংকে জমা দিলে কিভাবে হবে আমি বলে দিই। নগদ অর্থ ব্যাংকে জমা দিলে একদিকে নগদ টাকা কমছে, নগদ টাকা কমলে কি ক্রেডিট পাশে যায়, তাহলে ক্রেডিট পাশে বসাবা নগদের ঘরে। আর ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংকে টাকা বাড়লে কি হবে,
ডেবিট পাশে বসবে, ব্যাংকের ঘরে টাকা বসবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে ব্যাংকে টাকা দিলে ব্যাংকের পাশে টাকা বাড়ে এবং নগদে টাকা কমে যায়, ঠিক আছে, ক্রেডিট পাশে হয়। আরেকটি আছে ব্যবসায়ী প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। যদি ব্যাংক থেকে উত্তোলন করো একই দিকে ব্যাংকে টাকা কমে যাবে, নগদ টাকা বৃদ্ধি পাবে। তাইলে দেখো ডেবিট পাশে নগদ টাকা বৃদ্ধি পাইছে, ক্রেডিট পাশে ব্যাংকে টাকা হ্রাস পেয়ে গেছে, ঠিক আছে। এখন জমাকৃত চেক যদি প্রত্যাখ্যাত হয়, জমাকৃত চেক, তুমি ব্যাংকে একটা চেক জমা দিয়েছো, তোমার ব্যাংক হিসাব ডেবিট করেছো, ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট করেছো, বাট সেই চেকটা প্রত্যাখ্যাত হলো। প্রত্যাখ্যান করা মানে কি? বাদ দেওয়া, রিজেক্ট করে দেওয়া, বা ইংলিশে যেটাকে রিজেক্ট বলে, ঠিক আছে, সেটা হলো বাংলায় হলো প্রত্যাখ্যান। তাহলে চেক যখন রিজেক্ট করে দিবে তখন সেটি কি হবে? তখন তুমি যখন চেক জমা দিয়েছিলে তখন তো ব্যাংক হিসাব টাকা বৃদ্ধি পাইছে এটা লিখে দিয়েছিল, বাট টাকা তো চেকের মাধ্যমে কালেকশন করতে পারেনি, রিজেক্ট হয়ে গেছে, তাহলে তোমার অ্যাকাউন্টে তো টাকা বৃদ্ধি পায়নি, তখন এটা কি করতে হবে? কমাই দিতে হবে। তো এটা ক্রেডিট পাশে দিতে হবে, এটা কিন্তু কন্ট্রাএন্ট্রি হবে না, যদিও এটা ব্যাংক রিলেটেড লেনদেন, তারপরে ওইটা কন্ট্রাএন্ট্রি হবে না। হ্যাঁ, তারপরে ইস্যুকৃত বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান। তুমি যদি কাউকে কোনো চেক ইস্যু করো, সেই চেকটা যদি প্রত্যাখ্যান হয়, কোনোভাবে ডিজঅনার হয়ে যায়, তাহলে তুমি যখন চেক দিয়েছো কাউকে তখন তোমার ব্যাংক হিসাব ক্রেডিট করে দিয়েছিল, অর্থাৎ ব্যাংকে থেকে টাকা কমে গেছে, বাট সেই চেকটা কালেকশন হয়নি, সামহাও কোনোভাবে কালেকশন হয়নি বা ডিজঅনার হয়ে চলে আসছে, ঠিক আছে, এই চেকটাকে বলা হয় ডিজঅনার চেক, ঠিক আছে। এই ডিজঅনার হয়ে যখন চলে আসে তখন তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটে নাই, হ্যাঁ, তাহলে টাকাটা কিন্তু রয়ে গেছে, বাট তুমি কিন্তু এখানে কাগজে কলমে কমাই দিছো, এটা আবার বাড়াই দিতে হবে। তো বা হিসাব বিজ্ঞানে কিন্তু কোনো কিছু কাটা যাবে না, একবার যেটা পোস্টিং দিয়েছো সেটা পোস্টিং থাকতেই হবে। সেটা সমাধান করার জন্য যদি ডেবিট করে থাকো ওই সমপরিমাণ অঙ্ক আবার ক্রেডিট করবা, তাহলেই হয়ে যাবে, কিন্তু কেটে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? ঠিক এখানেও তাই, চেক প্রত্যাখ্যান হয়ে গেছে, যখন ফেরত আসছে তখন ব্যাংক হিসাব ডেবিট করে নিবা। হ্যাঁ, এরপরে দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বাড়বে, সরাসরি ব্যাংকের কলামে বসাই দিবা। তারপরে ব্যাংক ধার্যকৃত সুদ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ একটা জিনিস, আর ব্যাংক সুদ মঞ্জুর করলে তোমাকে ইন্টারেস্ট দেয়, আর ধার্যকৃত সুদ মানে কি ইন্টারেস্ট তোমার উপর ধার্য করে, তখন তোমার এটা খরচ হয়, তখন এটা ব্যাংক থেকে টাকা কাটে, এবং চার্জ থাকে বিভিন্ন ধরনের, যেমন SMS চার্জ, তারপরে হলো অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ, এই ধরনের অনেক কিছু চার্জ থাকে, ঠিক আছে। এই চার্জগুলো যখন কাটে তখন ব্যালেন্স কমে যায়, তখন ব্যাংক হিসাব থেকে ক্রেডিট হয়ে যায়। তো এই হলো ব্যাংক রিলেটেড লেনদেন। এখন আসো আমরা একটা প্র্যাকটিস করি। তো প্র্যাকটিসে কি বলা আছে দেখো, চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে 2025 সালে নভেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। তাহলে নভেম্বর মাসের 1 তারিখে নগদ উদ্বৃত্ত 5,000 টাকা, ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত 3,000 টাকা। তো এই জায়গায় বলে, যেহেতু উদ্বৃত্ত বলেছে তার মানে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করব। তো ব্যালেন্স বিডি নগদটা সবসময় ডেবিট পাশে হবে, ব্যাংকেরটা ক্রেডিট পাশেও হতে পারে, ডেবিট পাশেও হতে পারে। ডেবিট উদ্বৃত্ত থাকলে ডেবিট পাশে, ক্রেডিট উদ্বৃত্ত থাকলে ক্রেডিট পাশে। তবে ক্রেডিট উদ্বৃত্তর জায়গায় অনেক সময় ব্যাংক জমাতিরিক্ত বলে, ব্যাংক জমাতিরিক্ত বললে সেটাও ক্রেডিট। আবার ডেবিট উদ্বৃত্তর সময় অনেক সময় এটা ডেবিট উল্লেখ করে না, শুধু বলে ব্যাংক জমার উদ্বৃত্ত, তখনও সেটা ডেবিট হবে। বুঝতে পেরেছো পার্থক্য কোথায়? ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত একই জিনিস, ডেবিট দিকে বসাবা। আর ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত অথবা ব্যাংক জমাতিরিক্ত এটি আরেকটি জিনিস, এটা ক্রেডিট পাশে বসাইতে হবে। ওকে, তারপরে দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো, তাহলে ব্যাংকে টাকা কমে যাবে, তাহলে এটা যাবে। প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি, তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, এটাও হবে। তারপরে দেখো অফিসের জন্য IPS ক্রয়, তাহলে নগদ টাকায় ক্রয় করেছো, নগদ টাকা কমে গেছে। এরপরে দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয়, তাহলে নগদ টাকা পেয়েছো, এটা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। রাজীবের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংকে টাকা বাড়বে। এরপরে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, দেখো এটা কিন্তু কন্ট্রাএন্ট্রিতে যাবে না, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, শুধু ব্যাংকে টাকা কমবে, বাট তোমার নগদ টাকা বাড়বে না, এটা মালিক উত্তোলন করেছে। তারপরে ব্যাংক হতে উত্তোলন, এটা কন্ট্রাএন্ট্রি হবে, ঠিক আছে, ব্যাংকে টাকা কমবে, নগদ টাকা বাড়বে। মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি, তাইলে নগদ টাকা বাড়ছে। আনোয়ারকে নগদে পরিশোধ 3,000 টাকা, তাহলে আনোয়ারের নগদ টাকা কমে গেছে। এরপরে ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বাড়ে, আর সুদ ধার্য করলে ব্যাংকে টাকা কমে। দেখো তাইলে 300 টাকা ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা, এটাও কমে গেছে, ব্যাংক থেকে কমে গেছে। দেখো এখন
তুমি প্রশ্ন করতে পারো যে ব্যাংক সুদ মঞ্জুর করলো বা ব্যাংক চার্জ ধার্য করলো, এগুলো কেন আমরা ব্যাংক কলামে লিখি? দেখো, ব্যাংক যখন তোমাকে ইন্টারেস্ট দেয় তখন সেই ইন্টারেস্টের টাকাটা তোমাকে নিয়ে সে ক্যাশ দেয় না, তোমার অ্যাকাউন্টে ঢুকায় দেয় অলরেডি। আবার ব্যাংক যখন চার্জ কাটে সেই চার্জটা তোমার বাসা থেকে এসে নিয়ে যায় না, ক্যাশ নিয়ে যায় না, তোমার অ্যাকাউন্ট থেকে সরাসরি মাইনাস করে নেয় না। ঠিক আছে, এই জন্যে ব্যাংক রিলেটেড যে সার্ভিসগুলো থাকে, ব্যাংক যখন ইন্টারেস্ট দেয়, চার্জ কাটে বা ইন্টারেস্ট তারা কেটে নেয়, ঠিক আছে, তখন সেগুলো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে। অর্থাৎ তোমার যে অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে সেই অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে কম বেশি করে নেয়। ঠিক আছে, এই জন্য এগুলো ব্যাংকের সাথে যাবে সরাসরি। ব্যাংক সুদ মঞ্জুর করলো, তার মানে ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক সুদ ধার্য করছে, তার মানে ব্যাংকের টাকা কমছে। বুঝতে পেরেছো? তাহলে এটা 2 গড়া নগদান বইতে কিভাবে প্রস্তুত করব? দেখো, আমি কিন্তু তোমাদের সাথে 2 গড়া নগদান বইয়ের নমুনা ছক নিয়ে আলোচনা করিনি, সেটা এখন আলোচনা করব আমরা। ঠিক আছে, তাহলে নমুনা ছকে দেখো, প্রথমে প্রতিষ্ঠানের নাম, 2 গড়া নগদান বই, এটা দেব। ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুইটা দেব। তো ডেবিট পাশে মোট 6টা কলাম থাকবে। কয়টা কলাম থাকবে? 6টা। আর ক্রেডিট পাশেও 6টা কলাম থাকবে। তো ডেবিট পাশে 1 গড়া নগদান বইয়ের মতোই কি থাকবে? একই থাকবে, শুধু নগদ টাকার পরে আরেকটি নতুন করে কলাম যুক্ত হবে, সেটি হলো ব্যাংক কলাম। আবার ক্রেডিট পাশেও 1 গড়া নগদান বইয়ের মতো একই থাকবে, কিন্তু নগদ টাকার পাশে আরেকটি নতুন করে কলাম যুক্ত হবে, সেটি হলো ব্যাংক কলাম। অর্থাৎ 1 গড়া নগদান বইতে যেরকম মোট 10টি কলাম রয়েছে, 2 গড়া নগদান বইতে মোট 12টি কলাম হবে। ডেবিট পাশে একটি ব্যাংক কলাম, ক্রেডিট পাশে একটি ব্যাংক কলাম যুক্ত হবে। ঠিক আছে, এবং সর্বশেষ সেগুলো আগে নগদ টাকার কলাম, তারপরে ব্যাংক কলাম। অনেক সময় ব্যাংক কলাম আগে, নগদ টাকার কলাম পরে লেখে। তো এটা সমস্যা নাই, আগে পরে যেভাবেই লেখো তুমি লিখতে পারবা। ঠিক আছে, এই টাকার 2টা কলাম আগে পরে লিখতে পারবা, সমস্যা নাই। তাহলে কি হবে? ডেবিট পাশে তারিখ, প্রাপ্তি, এটা রসিদ নম্বর হবে। কি হবে? রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। এরপরে তারিখ, প্রদান, ভাউচার নং, এটা হলো খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, এই কয়েকটা যাবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা গেল। এখানে আমাদের কি হবে? নভেম্বরের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে যে এই যে টাকা রয়েছে 1 তারিখ, নভেম্বরের 1 তারিখে দেখো 5,000 টাকা নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত 3,000 টাকা, এটা ডেবিট পাশে বসাইতে হবে ব্যালেন্স বিডি হিসেবে। তাইলে ডেবিট পাশে ব্যালেন্স বিডি হিসেবে 5,000 টাকা আর 3,000 টাকা বসাই দিলাম। এরপরে দেখো 2 তারিখে বলছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় করে চেক প্রদান করেছো, ব্যাংকে টাকা কমে গেছে, তাহলে কমলে কি হবে? ক্রেডিট পাশ, আর বৃদ্ধি পাইলে ডেবিট পাশে। তাহলে ক্রেডিট পাশে এখানে বসাই দেব 2025-এর নভেম্বরের 2 তারিখ কি করছি? ক্রয় করে ডেবিট করেছে, কমে গেছে, তাহলে ব্যাংকে টাকা কমছে, ব্যাংকের কলামে টাকা বসাবো, এখানে ক্রয় হিসাব লিখবো। বুঝতে পেরেছো? যেখান থেকে টাকা কমবে সেখানে বসাবো। আর যদি নগদ টাকা কমে তাহলে নগদে ঘরে, ব্যাংকের টাকা কমলে ব্যাংকের ঘরে বসাবো। হ্যাঁ, আবার বৃদ্ধি পাইলেও তাই, নগদে বৃদ্ধি পাইলে নগদে ঘরে, ব্যাংকে বৃদ্ধি পাইলে ব্যাংকের ঘরে বসাবো। তাইলে চেকের বিনিময়ে পণ্য ক্রয় করেছি, তাইলে এটা ব্যাংক থেকে টাকা কমছে, এটা যাবে না, কি হবে? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক থেকে টাকা কমছে, এখানে ক্রয় হিসাব লিখবো। হ্যাঁ, এরপরে দেখো 4 তারিখে বলা আছে প্রাপ্য হিসাব হতে প্রাপ্তি 6,000 টাকা, চেক প্রাপ্তি। তাহলে চেক পাইলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাইলে কোন পাশে? ডেবিট পাশে। কার কাছ থেকে পাইছি? প্রাপ্য হিসাবের কাছ থেকে। ওকে, প্রাপ্য হিসাব লিখে দেব। তাইলে এখানে 4 তারিখ প্রাপ্য হিসাব, ব্যাংকের কলামে 6,000 টাকা বসাই দেব। ওকে, এখানে কিন্তু নগদে কোনো লেনদেন নাই। এরপরে দেখো 6 তারিখে অফিসের জন্য আইপিএস ক্রয়, নগদ টাকা কমে গেছে 5,000 টাকা। ওকে, 5,000 টাকা কমাই দাও, অফিস সরঞ্জাম 5,000 টাকা নগদ কমাই দিল। এরপরে দেখো কি বলেছে, কি পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা, তাইলে 9,000 টাকা পাইছো, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাইলে এখানে 9,000 টাকা নগদে বৃদ্ধি পাইছে, নগদে কলমে বসাই দেবা আসবাবপত্র হিসাব দিয়ে। এরপরে দেখো বলেছে যে রাজীবের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তির 7,000 টাকা, তাইলে রাজীবের নিকট হতে বিক্রয় করে চেক পাইছে, চেক পাইলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তাহলে ব্যাংকে এখানে 7,000 টাকা বিক্রয় হিসাব দিয়ে লিখে দিব। ওকে, এরপরে 20 তারিখে বলা আছে কি ব্যাংক হতে 15 তারিখ আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব হবে এবং ব্যাংক থেকে টাকা কমবে, তাহলে ক্রেডিট পাশে ব্যাংক কলামে বসাই দেব 2,000 টাকা, এটা উত্তোলন হিসাব লিখে দেব এখানে। এরপরে দেখো 20 তারিখে বলা আছে ব্যাংক হতে উত্তোলন, শুধু প্রথমটা ছিল ব্যক্তিগত প্রয়োজনে, এটা হলো শুধু উত্তোলন, তার মানে এটা অফিসের প্রয়োজনে। শুধু উত্তোলন থাকলে
অফিসের প্রয়োজনে, আর ব্যক্তিগত থাকলে তাইলে উত্তোলন হিসাব হবে তখন। ঠিক আছে, তখন শুধু ক্রেডিট পাশে ব্যাংক থেকে টাকা কমবে। তাহলে দেখো ব্যাংক থেকে টাকা কমাইলা, উঠাইলা, তাইলে ব্যাংকে টাকা কমলো, অপরদিকে নগদ টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আগে ক্রেডিট পাশে এখানে তুমি ব্যাংকে টাকা কমাই দাও। ঠিক আছে, ব্যাংকের কলামে 5,000 টাকা বসাবা, এখানে কি লিখবা? নগদান হিসাব। এই কন্ট্রা এন্ট্রিটা খতিয়ান পৃষ্ঠায় দিতে হয়, এখানে সি লিখতে হয়। আর যদি এখানেও দাও ব্র্যাকেট করে, এটাও দিতে পারবা। ঠিক আছে, আর যদি তুমি চাও এখানে খতিয়ান পৃষ্ঠের কলামে সি লিখে এভাবে দিতে পারো। ঠিক আছে, এটা দিবা। তাহলে ব্যাংক কলামে টাকা কমে গেল, এখানে লিখবা নগদান হিসাব। ওকে, ব্যাংকে টাকা বসলে নগদান হিসাব, আর যদি নগদে টাকা বসে ব্যাংক হিসাব লিখতে হবে। তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইলে এই যে ডেবিট পাশে 5,000 টাকা বসাবা, এখানে লিখবা ব্যাংক হিসাব। ঠিক আছে, তাইলে এটাও তুমি সি চাইলে খতিয়ান পৃষ্ঠায় দিতে পারো বা এখানেও দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তাইলে ব্যাংক থেকে টাকা কমলো, নগদ টাকা বৃদ্ধি পাইলো। এই যে তো ব্যাংকেও তোমার টাকা, নগদও হলো তোমার টাকা, তার মানে তোমার টাকাই তোমার কাছে আসছে। তাইলে এটা হলো কন্ট্রাইটিভ, বা তোমার টাকা তোমার কাছে কোনোভাবে যদি চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ যেটা হয় নিজের টাকায় নিজেদের মধ্যে, তখন সেটাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। যেমন ব্যাংক থেকে উত্তোলন করলাম ব্যক্তিগত প্রয়োজনে, এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয় না, এটা মালিক নিয়ে নিছে। ঠিক আছে, সেটাও কন্ট্রা এন্ট্রি হবে না। ঠিক আছে, তাহলে 20 তারিখ গেল। এরপরে দেখো 20 তারিখের পরে কত আছে? 23 তারিখ, নগদ প্রাপ্তি 3,000 টাকা। তাইলে নগদ প্রাপ্তি 3,000 টাকা এখানে বসাই দেবো, মেয়ে যাবেন হিসাব এখানে দিয়ে, তারপরে বসাই দেব। এরপরে কি বলা আছে? আনোয়ারকে নগদে পরিশোধ, তার মানে কিটা নগদ টাকা কমে গেছে, তাইলে আনোয়ার হিসাব 3,000 টাকা এখানে বসাই দিলাম। এরপরে কি আছে? ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা, তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, এখানে ব্যাংক সুদ হিসাব দিয়ে 300 টাকা বসাই দিব। এরপরে বলা আছে 200 টাকা হ্রাস পেয়েছে, চার্জ করছে, তাহলে ব্যাংক থেকে হ্রাস পাইছে 200 টাকা, এটা বসাই দিলাম। এখন কি কাজ করব? আমরা ডেবিট পাশে যোগ করব নগদ 22,000 টাকা, তাহলে উভয় পাশে 22,000 টাকা বসাবো। এরপরে ব্যাংক কলাম যোগ করব, মোট যোগ করলে হয় 16,300। এই পাশে যোগ করে দেখব কত হয়। এই পাশে 16,300 কম হয়, তাহলে দুই পাশে 16,300 লিখবো। লিখে দেখো দুইটারই ডেবিট পাশের যোগফল বেশি, ক্রেডিট পাশের যোগফল কম। তো ডেবিট পাশে 22,000 থেকে এই পাশে এই যে 5,000 আর 3,000 বাদ দিলে 14,000 টাকা থাকে। এই 14,000 টাকা হলো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কোন মাসে? নভেম্বর মাসের শেষ তারিখ। শেষ তারিখ কত? 30, তাইলে 30-এ ব্যালেন্স সিডি। ওকে, এরপরে এই 16,300 থেকে 2,000, 2,000 আর 5,000, 200 এগুলো মাইনাস করলে 7,100 থাকে। এই 7,100 হলো ব্যালেন্স সিডি। ওকে, তাহলে ব্যালেন্স সিডি আবার নতুন করে লিখতে হবে না, একবারে লিখে এই সোজা বসাই দিলেই হবে ব্যালেন্স সিডি। এখন যে পাশে ব্যালেন্স সিডি, তার বিপরীত পাশে পরের মাসে 1 তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হয়। তাহলে সিডি কোন পাশে আছে? ক্রেডিট পাশে, তাহলে বিডি হবে ডেবিট পাশে। তাহলে ডিসেম্বরের 1 তারিখ ব্যালেন্স বিডি 14,000 টাকা নগদে, আর ব্যাংকে হলো 7,100 টাকা। তো এই ছিল 2 গড়া নগদান বইয়ের বেসিক আলোচনা প্লাস প্র্যাকটিস। ঠিক আছে, আশা রাখি সবাই বুঝতে পেরেছো এবং 2 গড়া নগদান বই সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছো। তো তোমাদের জন্য কাজ থাকবে, এই কাজের অঙ্কটা তোমরা সবাই করবে, আর কে কে করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এটি করতে পারছি। আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবে। আর যারা পারবে না, একদমই পারবে না, তাদের জন্য আমি রয়েছি, এটা নিয়েও আমি তোমাদেরকে সমাধান ক্লাস দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।